আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের পাঞ্জেরি গাইডে মডেল টেস্ট 4 এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আশা করছি সাথেই থাকবে। দেখো, এখানে 1 নম্বর যে প্রশ্নে বলা হয়েছে যে y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য f of x = x² + 7x + 9 ফাংশনের লেখচিত্রের কোটির মান কত হবে? এরকম একটা ফাংশন অর্থাৎ x চলকের একটা রাশি দেওয়া আছে, x² + 7x + 9। প্রশ্নে বলা হয়েছে যে y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য এই রাশিটার অর্থাৎ এই ফাংশনটার লেখচিত্রের কোটির মান কত হবে। আমরা একটা বিন্দুর যে স্থানাঙ্ক প্রকাশ করি, ধরো যে গ্রাফ যখন আঁকি, এটা হচ্ছে x অক্ষ, এটা হলো y অক্ষ। x অক্ষ বরাবর যে মানটা আমরা হিসাব করি সেটাকে বলে হচ্ছে এই যে x আর y, এই দুইটা ডাইমেনশন দিয়ে আমরা একটা বিন্দু চিত্রিত করি। x অক্ষের যে মান এটাকে বলা হয় হচ্ছে ভুজ, আর y অক্ষের মান এটাকে বলা হচ্ছে কোটি। এখন প্রশ্ন বলা হয়েছে যে y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য, y অক্ষ হচ্ছে এটা, y অক্ষের উপরে একটা বিন্দু যদি অবস্থিত হয়, ধরো যে কোনো একটা জায়গায় y অক্ষের উপরে যদি একটা বিন্দু হয়, তো সেই বিন্দুর x এর স্থানাঙ্ক হবে হচ্ছে 0। কারণ ধরো যে এই বিন্দু তো x এর দিকে এদিকে বা ওইদিকে, অর্থাৎ x এর ধনাত্মক বা ঋণাত্মক কোনো দিকে যায়নি। তো সেই কারণে y অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দুর x এর মান অর্থাৎ ভুজ 0 হয়। তো কোটির মান বের করতে বলেছে, অর্থাৎ y এর মান বের করতে হবে। তো আমরা এই সমীকরণটাকে প্রথমে y এর মাধ্যমে প্রকাশ করি। ধরি y = f of x, অর্থাৎ = x² + 7x + 9। এখন y অক্ষের উপরে কোন একটা বিন্দুর ভুজ অর্থাৎ x এর মান তো 0, y অক্ষে x = 0 বসিয়ে কি পাই? y = এই যে সমীকরণটা, y = x² + 7x + 9। এখানে x এর জায়গাতে আমরা যদি 0 বসিয়ে দিই, 0² + 7 * 0 + 9, 0 স্কয়ার করলে 0, প্লাস সাথে সাথে 0 গুণ করলে 0, আর তার সাথে 9 যোগ, সব মিলে 9 হয়। অর্থাৎ y এর মান হয় হচ্ছে 9। অর্থাৎ বিন্দুটার কোটির মান আমরা লিখতে পারি, অর্থাৎ বিন্দুটির কোটি, y এর মানটাই হচ্ছে কোটি, বিন্দুটির কোটির মান হবে 9। এই হচ্ছে 1 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটির সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a² + b² = 53 এবং a - b = 5 হলে a³ - b³ এর মান নির্ণয় করো। a² + b² এর মান দেয়া আছে হলো 53, a - b এর মান দেয়া আছে 5। আমাদেরকে a³ - b³ এর মান বের করতে হবে। a³ - b³ এটার মান যদি আমরা বের করতে চাই, a³ - b³ সূত্র অনুসারে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তো a - b এর মান তো দেয়া আছে, কিন্তু ab এর মান দেয়া নাই। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের যে ab এর মানটা নির্ণয় করতে হবে। সেটা আমরা এই যে এই প্রথম যে মানটা দেয়া আছে সেই মান ব্যবহার করে, এবং এই যে a - b এর মান দেয়া আছে, এই মান ব্যবহার করে আমরা হচ্ছে ab এর মান বের করতে পারি। আমরা এমন একটা সূত্র জানি বা আমরা জানি যে a - b হোল স্কয়ার = a² + b² - 2ab। a - b এর মান হচ্ছে 5, স্কয়ার আছে = a² + b² মান হচ্ছে 53 - 2ab। 5 স্কয়ার করলে 25, ডান পাশে 53 - 2ab। ab এর মান আমরা বের করব। ab টা এই পাশে ঋণাত্মক অবস্থায় আছে, আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে। আর 53 ডান দিকে রইল, 25টা ডান পাশে গিয়ে বিয়োগ।
তাহলে 2ab ইজ ইকুয়াল টু 53 থেকে 25 মাইনাস করলে 8 টু 28, অর্থাৎ ab ইজ ইকুয়াল টু 14। 2টা ওই পাশে গিয়ে 28 সাথে ভাগ হয়ে 14। তো আমাদের মান বের করতে হবে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের মান। আমরা ab এর মান বের করেছি 14। এখন এই যে এই পাশে লিখি a কিউব মাইনাস b কিউব, এটার মান বের করতে হবে। এটা সূত্র প্রথমে বলেছিলাম, জানো আশা করছি যে তোমরা। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মান বসিয়ে দেই। a মাইনাস b এর মান হচ্ছে 5, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু ab। ab এর মান আমরা নির্ণয় করেছি 14 ইন্টু a মাইনাস b, সেটা আবার 5। 5 এর কিউব করলে হচ্ছে 125 যোগ এখানে এই 3, 14 আর 5 যদি গুণ করা হয়, 5 আর 14, 5 14 70, তার সাথে 3 গুণ করলে 3 সাথে 21, 0 210। আর সব মিলে যদি যোগ করে দেওয়া হয়, এখানে 5 2 আর 1 3, 2 আর 1 3, 335। এই হচ্ছে 2 নম্বর প্রশ্নটার সমাধান। এরপর 3 নম্বর প্রশ্নটা, একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা আয়তক্ষেত্র। প্রশ্ন বলা হয়েছে যে পাশের চতুর্ভুজটি অঙ্কনের 2টি শর্ত লেখো। চিত্রটা এরকম, এখানে এই বাহু আর এই বাহু সমান, এরকম একটা চিহ্ন দেওয়া আছে। আবার এই দুইটা বাহু সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। আর এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে। তো একটা কোণ সমকোণ যদি হয় আর বিপরীত বাহুগুলো যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কোণই সমকোণ হয়ে যাবে। তো তার মানে হচ্ছে যে এটা একটা আয়তক্ষেত্র। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই চতুর্ভুজটা অঙ্কনের 2টা শর্ত লেখো, অর্থাৎ আয়তক্ষেত্র অঙ্কনের জন্য 2টা শর্ত। আয়তক্ষেত্র অঙ্কনের জন্য আমরা শর্ত লিখতে পারি। প্রথম শর্ত যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান থাকে। তো বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো বা বাহুদ্বয় সমান, পরস্পর সমান। বিপরীত বাহু তো সামান্তরিকেরও সমান হয়। তো এই কারণে শুধু বিপরীত বাহু সমান এই কথা বললে হবে না। আয়তক্ষেত্রে যে আরো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়। সেই কথাটা আমরা আরেকটা শর্তে লিখে দিই, যে প্রতিটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। প্রতিটি কোণ এক সমকোণ। এক সমকোণ বা 90 ডিগ্রি। তো এই হচ্ছে এই চতুর্ভুজটা আঁকার জন্য প্রয়োজনীয় 2টা শর্ত। 4 নম্বর প্রশ্নটাতে আছে যে একটা বৃত্তস্থ ত্রিভুজ এবিসি এর বিসি ব্যাস। কোণ এবিসি সমান সমান 72 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত? একটা বৃত্তস্থ ত্রিভুজের কথা বলা হয়েছে। একটা চিত্র দেখতে পাচ্ছ, আমরা প্রশ্ন অনুযায়ী একটা চিত্র এঁকে নিয়েছি। একটা বৃত্তস্থ ত্রিভুজ, অর্থাৎ বৃত্তের পরিধির উপরে অবস্থিত ত্রিভুজের 3 শীর্ষবিন্দু, এমন একটা ত্রিভুজ এবিসি। বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের বিসি হচ্ছে বৃত্তের ব্যাস। বিসি এটা হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে। এই ত্রিভুজটার এবিসি কোণের মান প্রশ্নে দেওয়া আছে 72 ডিগ্রি, আর আমাদের বের করতে হবে এসিবি কোণের মান। বৃত্তস্থ এমন ত্রিভুজের এই যে এই বিসিটা যেহেতু ব্যাস, তাহলে এই বিএসি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের অর্ধেকের উপর অবস্থিত কোণ। ব্যাস দিয়ে বৃত্তটা অর্ধেক হয়েছে, সমান 2 ভাগে বিভক্ত হয়েছে। তো এই ব্যাসের উপরে, ব্যাসের 2 প্রান্ত যদি বৃত্তের উপরের যে কোনো একটা বিন্দুর সাথে যোগ করা হয়, তাহলে যে কোণটা তৈরি হয় সেটাকে বলে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, এমন একটা প্রমাণ তোমাদের বইতে দেয়া আছে 8ম অধ্যায়ে। তো এই কারণে এই বিএসি অর্থাৎ এই বিন্দুতে যে কোণটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবিসি কোণ, সেটার মান দেয়া আছে 72 ডিগ্রি। আমাদের এসিবি কোণের মানটা বের করতে হবে। আমরা লিখতে পারি যেহেতু বিসি ব্যাস,
সেহেতু বিএসি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, সুতরাং কোণ বিএসি সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। তো তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এবিসি কোণ প্রশ্নে দেয়া আছে 72 ডিগ্রি। আমাদের এসিবি কোণের মান বের করতে হবে। ত্রিভুজ এবিসি এর যে তিনটা কোণ আছে, একটা হচ্ছে কোণ বিএসি, একটা কোণ হলো এবিসি, আর আরেকটা কোণ যেটা আমাদের নির্ণয় করতে হবে এসিবি। এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সাইডে তোমরা সাইড নোটে এই তথ্যটা দিয়ে দিতে পারো। বিএসি কোণ সেটা 90 ডিগ্রি, আমরা সেটা প্রথমেই ব্যাখ্যা দিয়েছি, প্লাস এবিসি কোণ সেটার মান দেয়া আছে প্রশ্নে 72 ডিগ্রি, প্লাস এসিবি যে কোণটার মান আমাদের বের করতে হবে ইজ ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 180 ডিগ্রি। 90 আর 72 যদি যোগ করা হয় 2 আর 16 162 প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এসিবি সমান 162, এপাশে এসে 180 থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে 18 ডিগ্রি। তো এটাই হচ্ছে কোণ এসিবি এর মান। এরপরে 5 নম্বর প্রশ্নটা ত্রিকোণমিতি থেকে দেয়া হয়েছে। sec 4a is equal to cosec 5a হলে sin 4a plus 5 ডিগ্রি এর মান নির্ণয় করো। sec 4a is equal to হচ্ছে cosec 5a। এখান থেকে আমরা যদি a এর মানটা বের করতে পারি, তাহলে প্রয়োজনীয় যে মান যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এখন এখান থেকে a এর মানটা কিভাবে নির্ণয় করা যায়? sec 4a is equal to হচ্ছে cosec 5a। দুই পাশেই যদি sec অথবা দুই পাশেই যদি আমরা cosec করে নিতে পারি, তাহলে সহজেই a এর মান নির্ণয় করা যায়, কোণের মানটা নির্ণয় করা যায়। এই পাশে sec 4a এটাকে আমরা রেখে দিলাম। ডান পাশে cosec কে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি, sec 90 minus 5a। পূরক কোণের ব্যাপার আছে একটা, এটা হচ্ছে sec এর পূরক কোণ। sec এর পূরক কোণের বেলাতে সেটা এই cosec 5a হয়ে যায়। একটু অন্যভাবে বলি আমি, যে বিজোড় সংখ্যক 90 যখন থাকে, বিজোড় সংখ্যক 90, তখন sec পরিবর্তন হয়ে cosec হয়ে যায়। উল্টাভাবে cosec 5a এটাকে আমরা sec 90 minus 5a লিখতে পারি। তাহলে এখন দুই পাশ থেকে sec যদি বাদ দিয়ে দেওয়া হয়, 4a is equal to 90 ডিগ্রি minus 5a। আমরা a এর মান বের করব, তাহলে a যুক্ত যে পদ দুটো আছে সেগুলোকে ডান এক পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, 5a এ পাশে এসে যোগ, ডান দিকে রইল 90 ডিগ্রি। 4a আর 5a যোগ করলে হবে হচ্ছে 9a equal to 90 ডিগ্রি, তার মানে a equal to 9.90 10 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে sin 4a plus 5 ডিগ্রি। sin 4a plus 5 ডিগ্রি এটার মান আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু আমরা a কোণের মান পেয়েছি 10, তাহলে sin 4 into 10 plus 5 ডিগ্রি, 4×40 আর 5 হচ্ছে 45, তাহলে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এই হচ্ছে 5 নম্বর প্রশ্নটার আনসার। এরপর 6 নম্বর প্রশ্নটাতে আছে যে একটা ঘনকের ধার 10% বৃদ্ধি করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। ঘনক মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো মাত্রাই সমান।
তো এর ঘনকের এক ধারের দৈর্ঘ্য কত সেটা প্রশ্নে দেয়া নাই, আমরা ধরে নিচ্ছি যে ঘনকের এক ধার বা এক বাহুর দৈর্ঘ্য এ। মনে করি ঘনকের এক ধার, এক ধারের দৈর্ঘ্য লিখতে পারো, আমি শুধু ধার লিখলাম, এক ধার হচ্ছে এ। এখানে কোনো এককের প্রয়োজন নাই, তবুও এখানে একক লিখতে পারো, নির্দিষ্ট কোনো একক নাই, আমরা এখানে এককই লিখে দিলাম। তো ঘনকের এক ধার যদি এ হয় তাহলে সেই ঘনকের আয়তন হবে, সূত্রানুসারে আমরা জানি ঘনকের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুর গুণফল। তো ঘনকের তো সবগুলো মাত্রা সমান, সবগুলোই এ, তাহলে এ ইন্টু এ ইন্টু এ, তার মানে হচ্ছে এ কিউ, ঘন একক। এখন প্রশ্নে বলা হয়েছে যে ঘনকের ধারের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয়, হ্যাঁ ধার 10% যদি বৃদ্ধি হয় তাহলে এর আয়তন শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। ঘনকের ধার যদি 10% বৃদ্ধি করা হয়, 10% বৃদ্ধিতে ধারের দৈর্ঘ্য, বৃদ্ধিতে ধারের দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য ছিল এ, এর সাথে বৃদ্ধি পেল হচ্ছে এ এর 10%, এ এর 10%, 10% পার্সেন্ট মানে তো নিচে একটা 100, 10/100, তাহলে আমরা লিখতে পারি এ এর জায়গাতে ইনটু দিতে পারি, অথবা এর রেখেও হিসাব করতে পারো, দুইটা একই বিষয়। অবশ্য কখনো পার্থক্য হয় যদি এর আশেপাশে যদি ভাগ চিহ্ন থাকে, তখন এর কাজটা আগে করতে হয়, সেই তখন সেটা পার্থক্য হয়, কিন্তু এখন তো এখানে কোনো ভাগ চিহ্ন নাই। তো এ ইন্টু 10%, 10/100, এটা যদি ভাগ করে দেই 10/100, সেটাকে আমরা 0.1 লিখতে পারি। 0.1 তার সাথে এ গুণ করলে 0.1 এ, তার সাথে যদি এই এটা যোগ করা হয়, একটু শর্ট করলাম আমি হিসাব, 1.1 এ হবে একক। এই এ মানে হচ্ছে 1 এ, আর এই 0.1 এ যোগ করলে 1 আর 0.1 যোগ করে 1.1, তার সাথে এ। তো 10% বৃদ্ধিতে ধারের দৈর্ঘ্য হবে এত, আর সেই ক্ষেত্রে আয়তন, এক্ষেত্রে আয়তন, ক্ষেত্রে আয়তনটা হবে এই 1.1 এ এর কিউব, ঘন একক। ওয়ান পয়েন্ট ওয়ান ঘন করলে কত হয় একটু দেখে নিই। 1.1 ঘন করলে 1.331, 1.331, আর এ কিউব, ঘন একক। তো এই ক্ষেত্রে আয়তন হবে হচ্ছে এত ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধি পেল কতটুকু, এই যে পূর্বের যে আয়তন ছিল আর এখন যে বৃদ্ধিপ্রাপ্ত যে আয়তন হলো, এই দুটার পার্থক্য। আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি, শুধু বৃদ্ধি লিখলাম, আয়তন বৃদ্ধি হচ্ছে এখান থেকে এ কিউব মাইনাস 1.331 এ কিউব মাইনাস পূর্বের আয়তন এ কিউব। এ কিউব মানে আসলে 1 এ কিউব, তো 1.331 থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে 0.331 এ কিউব হবে, ঘন একক। আয়তন এতটুকু বৃদ্ধি পাবে, আমাদের প্রশ্ন হচ্ছে যে শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। এখন এটাকে শতকরার হিসাব করতে হবে, আমি একটু উপরে জায়গা করে নিই। এই ফাঁকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আয়তন শতকরা বৃদ্ধি পায়, আয়তন শতকরা বৃদ্ধি পায়।
পূর্বের আয়তন ছিল হচ্ছে a কিউব, আর আয়তন বৃদ্ধি পেয়েছে এতটুকু 0.331 a কিউব, 331 a কিউব বৃদ্ধির পরিমাণ এটা। যেহেতু শতকরা হিসাব বের করবো, এই জন্য এই কারণ এর সাথে একটা 100 গুণ করে পার্সেন্ট চিহ্ন দিব। ওপর নিচ থেকে a কিউব কাটা যাবে, আর 0.331 এর সাথে যদি 100 গুণ করা হয় তাহলে হবে 33.1, আর পাশে আছে পার্সেন্ট। তার মানে আয়তন 33.1% বা 33.1% বৃদ্ধি পাবে। বন্ধুরা 6 নম্বরের পর 7 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটা চিত্র দেওয়া আছে, আয়তাকার একটা চিত্র, যা একটা আয়তাকার মাঠ, তার বাইরে আবার একটা রাস্তা আছে। বলা হয়েছে যে চিত্রের মাঠের চারদিকে 4 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত। একটা আয়তাকার মাঠ দেয়া আছে, এই যে ভেতরের এটা হচ্ছে আয়তাকার মাঠ, যেটার প্রস্থ দেয়া আছে 40 মিটার এবং দৈর্ঘ্য দেয়া আছে হলো 50 মিটার, আর এর বাইরে আবার 4 মিটার চওড়া রাস্তা আছে। এই যে এই চারপাশে এটা হচ্ছে রাস্তা, 4 মিটার চওড়া। আমাদেরকে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তো মাঠের তো দৈর্ঘ্য প্রস্থ আছে, মাঠের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা মাঠটুকুর ক্ষেত্রফল পাবো। তারপরে যদি এই মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে এই যে দুই পাশে যে রাস্তা আছে, মাঠের এই দৈর্ঘ্যের সাথে এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার যোগ করে রাস্তা সহ যে মাঠের দৈর্ঘ্য হয় সেই দৈর্ঘ্য বের করতে পারি। একইভাবে প্রস্থ বের করতে পারি। সেই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে সম্পূর্ণ অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারি। আর সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ভেতরের মাঠ এর ক্ষেত্রফল যদি মাইনাস করে দেই তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। এই ধরনের অঙ্ক তোমরা 7-8 করে আসার কথা। তো দেখো যে প্রথমে আমরা মাঠের ক্ষেত্রফল নির্ণয় করি। তথ্য যেগুলো দেয়া আছে সেগুলো ইচ্ছা করলে প্রথমে লিখে নিতে পারো। মাঠের ক্ষেত্রফল, দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হলো 40, তাহলে 50 আর 40 এর গুণফল 50 × 40 বর্গমিটার বা স্কয়ার মিটার। গুণ করলে হবে 4×5 = 20 আর 2টা শূন্য, অর্থাৎ 2000 বর্গমিটার মাঠের ক্ষেত্রফল। এখন রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য এমনিতে 50 মিটার, তার সাথে দুই পাশের রাস্তার প্রশস্ততা যোগ করতে হবে। রাস্তা যেহেতু 4 মিটার করে, দুই পাশ থেকে যোগ করতে হবে, এজন্য 4×2 অথবা 4+4 লিখতে পারে। তো সব মিলে 4 × 2 = 8 আর 50 যোগ করলে হয় হচ্ছে 58 মিটার। রাস্তা সহ দৈর্ঘ্য এটা। একইভাবে আমরা রাস্তা সহ মাঠের প্রস্থ নির্ণয় করি। প্রস্থ এমনিতে মাঠের প্রস্থ ছিল 40, তার সাথে দুই পাশের রাস্তার প্রশস্ততা 4 × 2 = 8 যোগ করে পাবো হচ্ছে 48 মিটার। এই দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করি তাহলে পাবো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল 58 আর 48 গুণ 58 × 48 স্কয়ার মিটার। গুণ করলে 58 × 48 যদি গুণ করা হয় 58 × 48 গুণ করলে পাওয়া যাবে 2784, 2784 স্কয়ার মিটার। এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, আর আমরা যে 2000 বের করেছিলাম ভেতরে যে মাঠটা আছে সেই মাঠের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল থেকে পূর্বের মাঠের ক্ষেত্রফলটা যদি মাইনাস করি তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল থেকে বিয়োগ করব মাঠের ক্ষেত্রফল 2000, আর বিয়োগ করলে পাওয়া যাবে 784 বর্গ মিটার। এই হচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল।
বন্ধুরা 8 নম্বর প্রশ্নটা একটা গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণী ব্যক্তি 5, আনুমানিক গড় 63 এবং কোন শ্রেণীর ধাপ বিচ্যুতি 3 হলে ওই শ্রেণীর শ্রেণী মধ্যমান নির্ণয় করো। পরিসংখ্যানের প্রশ্ন। বলা হয়েছে শ্রেণী ব্যক্তি হচ্ছে 5, শ্রেণী ব্যক্তিকে h দিয়ে প্রকাশ করা হয়, আনুমানিক গড় a দিয়ে প্রকাশ করা হয়, সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো 63, ধাপ বিচ্যুতি ui দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 3, মধ্যমান ওই শ্রেণীর xi দিয়ে প্রকাশ করা হয়, সেটার মান বের করতে হবে। তো এই সমস্ত তথ্য যদি আমরা পর্যালোচনা করি, এটা আসলে ধাপ বিচ্যুতির সূত্রের সাথে এই তথ্যগুলো সম্পর্কিত। তো আমরা ধাপ বিচ্যুতির সূত্র অনেকে হয়তো জানো না, কারণ সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করা হয় তখন ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য কোনো সূত্র আসলে প্রয়োজন হয় না। কিন্তু কখনো কখনো এই যে এরকম ছোট প্রশ্ন অথবা এমসিকিউতে ধাপ বিচ্যুতি নিয়ে প্রশ্ন থাকে, তো তখন সূত্রটা প্রয়োজন হয়। তো ধাপ বিচ্যুতির সূত্রটা আমরা জানি ধাপ বিচ্যুতি হচ্ছে ui ইজ ইকুয়াল টু শ্রেণীর মধ্যমান xi থেকে আনুমানিক গড় বা অনুমিত গড় a টা মাইনাস করতে হয়, আর শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান h দিয়ে ভাগ করতে হয়। তো এখান থেকে আমাদের xi এর মান বের করতে হবে। বাকি যে তিনটা রাশি আছে সেগুলোর মান জানা আছে, উপরে সেগুলো লিখে নিয়েছি। মান বসাই, ui হচ্ছে 3 ইকুয়াল টু xi, যেটার মান নির্ণয় করতে হবে, মাইনাস a হচ্ছে 63 আর h হলো 5। যদি r গুণন করি, xi মাইনাস 63 এক পাশে রাখি, আর 3 5 15 আরেক পাশে, তাহলে xi ইজ ইকুয়াল টু 63 ওই পাশে গিয়ে 15 এর সাথে যোগ করলে হবে 5 আর 3 8 আর 6 আর 1 7, 78। xi ইকুয়াল টু 78, অর্থাৎ ওই শ্রেণীর মধ্যমান হচ্ছে 78। এরপর 9 নম্বর প্রশ্নটা বেশ ভিন্ন রকম একটা প্রশ্ন। বলা হয়েছে f of x is equal to x cube minus 4x square plus 2x minus 6। x চলকের একটা রাশি দেয়া আছে, এর সাথে কত যোগ করলে f of x x plus 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের অধ্যায়ে তোমাদের ভাগশেষ উপপাদ্য দেয়া আছে। দুঃখিত, এটা 3.4 এ ভাগশেষ উপপাদ্যটা আছে। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার একটা নিয়ম জেনে থাকতে পারি। 3.4 অবশ্য অনেকে স্কিপ করে গেছো, তো এটা 3.4 এর তথ্য দিয়ে করতে হবে। আসলে এখন যেহেতু 2026 সালে যারা শিক্ষার্থী, তোমাদের সিলেবাসটা বেশ ছোট, অনেকখানি ছোট, তো এই ছোট সিলেবাস থেকেই পূর্ণ 100 মার্কের প্রশ্ন যেহেতু হবে, তো এখান থেকে আর বাদ দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। তো f of x is equal to একটা রাশি দেয়া আছে x চলকের, বলা হয়েছে যে এর সাথে কত যোগ করলে f of x x plus 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা ধরে নিচ্ছি যে এর সাথে p যোগ করলে, মনে করি এই f of x অর্থাৎ এই রাশির সাথে, এইভাবে লিখি, f of x এর সাথে p যোগ করলে x plus 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হবে। x plus 3 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়, x plus 3 হচ্ছে ভাজক, ভাজক দিয়ে একটা রাশিকে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বোঝার খুব সহজ একটা উপায় আছে। x plus 3 এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। x plus 3 এটাকে যদি আমরা মনে মনে শূন্য ধরে নিই, এই রাশিটাকে শূন্যের সমান ধরে নিই, তাহলে এখান থেকে x এর মান পাওয়া যাবে হচ্ছে -3। এই f of x রাশিতে x এর মান যদি আমরা -3 বসিয়ে দেই, তাহলেই এই রাশিটার ভাগশেষ পাওয়া যাবে। তো -3 বসালে ভাগশেষ পাওয়া যাবে, যেহেতু বলা হয়েছে, আমরা ধরে নিয়েছি যে p যোগ করলে এটা x plus 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ এর সাথে একটা p যোগ করলে এবং x এর মান -3 বসালে ভাগশেষ 0 হবে, নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে হচ্ছে ভাগশেষ 0। অর্থাৎ
এফ অফ -3, অর্থাৎ এই যে x এর মান -3 বসাবো, এফ অফ x, x এর জায়গাতে -3 বসাবো, সেটা হবে 0। সেই শূন্যটা আমরা ডান পাশে লিখবো। এখানে এই রাশিতে x এর মান -3 বসিয়ে দিই। -3 কিউব আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে, প্লাস প্লাস না, এটা মাইনাস ছিল, -4x² অর্থাৎ -3l² প্লাস 2 ইন্টু x এর মান হচ্ছে -3, তারপর -6। এইখানে এই যে অতিরিক্ত একটা p যেটা আমরা যোগ করার কথা ধরে নিয়েছিলাম সেটা যোগ করলাম। তাহলে p যোগ করলে যে রাশিটা পাওয়া যাবে সেই রাশিটার মান হচ্ছে 0 হবে, কারণ এখানে f অফ -3, x এর মান -3 বসানো হয়েছে, অর্থাৎ x + 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, সেই ভাগশেষের মান হচ্ছে এটা। তো ভাগশেষ যেহেতু 0 হওয়ার কথা, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা, আমরা এটা = 0 একটা লিখে দিলাম। সমীকরণ একটা গঠন হয়ে গেল। এই সমীকরণ সমাধান করে এখান থেকে p এর মান বের করলে আমাদের যে মানটা বের করতে হবে সেটা পেয়ে যাব। -3 কিউব করলে, মাইনাস এর কিউব করলে মাইনাসই হয়, আর 3 এর কিউব করলে হচ্ছে 27। এখানে -3² করলে +9 হয়, তার সাথে -4 গুণ করলে মাইনাসই হবে, 4×9 = 36। তারপর প্লাস মাইনাসে মাইনাস, 3 × 2 = 6, মাইনাস আবার একটা 6 আছে, প্লাস p = 0। -27, -36, -6 সবগুলোই ঋণাত্মক পদ, তবে মাইনাস দিয়ে সবগুলো যোগ করে দিব। 6 × 6 = 12, 6 × 18, 18 আর 7 হচ্ছে 25, 25 এর 5 হাতে 2, 5 6 7 75 হয় সব মিলে, -75 প্লাস p = 0। তো তাহলে p মানে হচ্ছে -75, এই পাশে এসে +75, অর্থাৎ ওই রাশিটার সাথে, অর্থাৎ f অফ x এর সাথে যদি আমরা 75 যোগ করি, তাহলে x + 3 দ্বারা ভাগ করলে ওই f অফ x অর্থাৎ প্রদত্ত রাশিটা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। বন্ধুরা, 10 নম্বর প্রশ্নটা, a = x belongs to z such as x² - 30 এমন একটা সেট দেয়া আছে। এই a সেট এবং ফাঁকা সেট এর ছেদ সেট অর্থাৎ ইন্টারসেকশন নির্ণয় করতে হবে। তো একটা সেট যেহেতু ফাঁকা সেট দেয়া আছে, তার সাথে যে কোনো সেট যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন থাকলে তো কমন নিতে হয়। তো একটা যেহেতু এর মধ্যে ফাঁকা সেট আছে, তো ফাঁকা সেটের মধ্যে তো আসলে কোনো উপাদান নাই, তো ওই সেটের সাথে অন্য যে কোনো সেট এর ছেদ সেট নির্ণয় করলে সেটা ফাঁকা সেটই হবে। এটা খুব সহজেই উত্তরটা বোঝা আছে, কিন্তু যেহেতু এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 মার্কের, অঙ্কটা আমাদেরকে সমাধান করে দেখাতে হবে। এই সেট দেয়া আছে, সেটটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে। আমাদের প্রথমে এটাকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করে নিতে হবে। x belongs to z, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, শূন্য হয়। তো আমরা একটা একটা করে সংখ্যা ধরে নিয়ে তারপরে হিসাব করে দেখি। x = যদি 0 হয়, সেই ক্ষেত্রে x² এর মানও 0 হবে, যেটা 30 থেকে ছোট। তাহলে এই মানটা গ্রহণযোগ্য, কারণ 30 থেকে ছোট হবে এমনই বলা হয়েছে, এটা গ্রহণযোগ্য। আমি এখানে সংক্ষেপে শুধু রফলা লিখলাম, এটা তোমরা একটু বুঝে নিবে যে এটা গ্রহণযোগ্য বুঝিয়েছি, তোমরা আবার এমন সংক্ষেপে লিখবে না। এরপর x = যদি +-1 হয়, প্লাস এবং মাইনাস দুইটা চিহ্নই ধরা হয়েছে, কারণ পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে। এই ক্ষেত্রে x² এর মান +1 অথবা -1 দুই ক্ষেত্রেই স্কয়ার করলে সেটা +1ই হয়ে যাবে। এটাও 30 থেকে ছোট, অর্থাৎ এটাও গ্রহণযোগ্য মান। একইভাবে x = যদি +-2 হয়, সেই ক্ষেত্রে x² এর মান হবে হচ্ছে 4, যেটা 30 থেকে ছোট, তো এটাও তাহলে গ্রহণযোগ্য মান। এরপর x এর মান যদি +-3 হয়, এভাবে করে +-3 হলে সেটা আমি এত কথা লিখছি না, সেটা 9 হবে স্কয়ার করে, সেটাও 30 থেকে ছোট। তারপর যদি +-4 হয়, +-4 সেটাও গ্রহণযোগ্য হবে, 4 স্কয়ার করলে 16 হয়। x এর মান যদি +-5 হয়, তাহলে সেই ক্ষেত্রে 5 এর স্কয়ার করলে 25, সেটাও গ্রহণযোগ্য। এরপরে x = যদি +-6 হয়, সেই ক্ষেত্রে
এক্স স্কোয়ারের মান হবে হচ্ছে 6 6 36। এটা 30-এর থেকে ছোট নয়, তার মানে এটা অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তো এরপরে আরো যত বড় সংখ্যার দিকে যাব প্রত্যেকটাই আর মানে অগ্রহণযোগ্য হবে, অর্থাৎ গ্রহণযোগ্য মান আর পাওয়া যাবে না। তাহলে এই যে 0 থেকে +-5 পর্যন্ত এগুলো হচ্ছে এ সেটের উপাদান, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এ সেটটা হচ্ছে 0 +-1 +-2 +-3 +-4 +-5। প্লাস মাইনাস প্রতি ক্ষেত্রে যেগুলো ক্ষেত্রে প্লাস মাইনাস সেগুলোতে আসলে দুইটা করে সংখ্যা, ইচ্ছা করলে এগুলোকে ভেঙে +1 -1 +2 -2 এভাবে করে ভেঙে আলাদাভাবে লিখতে পারো, তো সেটা প্রয়োজন নাই এই অঙ্কের ক্ষেত্রে। এখন আমাদের বলা হয়েছে যে এ সেট আর হচ্ছে ফাঁকা সেট এর ছেদ সেট নির্ণয় করতে হবে। এ সেট নির্ণয় তো করেছি, এ সেট, সুতরাং এ সেট আর হচ্ছে ফাঁকা সেট এমটি সেট, এটা ছেদ সেট, অর্থাৎ ছেদ বা ইন্টারসেকশন নির্ণয় করতে হবে। এ সেট আমরা নির্ণয় করেছি 0 +-1 +-2 +-3 +-4 আর হচ্ছে +-5। এর সাথে যদি ফাঁকা সেট ছেদ করা হয়, ছেদ মানে হচ্ছে কমন নিতে হবে, তো ফাঁকা সেটের মধ্যে তো কোনো উপাদান নাই, তো তার মানে কোনো উপাদানই কমন নাই, তো তাহলে এটার আনসার ফাঁকা সেটই হবে। এরপর 11 নম্বর প্রশ্নটা জ্যামিতির অংশ থেকে বলা হয়েছে, একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা ত্রিভুজ এবিসি এর বহির্বৃত্ত হলে কোণ এসিও এর মান কত? চিত্রটা এঁকে নিয়েছি এখানে। এবিসি একটা ত্রিভুজ, আর এই যে বৃত্তটা যে আছে এই বৃত্তটা হচ্ছে এবিসি ত্রিভুজের একটা বহির্বৃত্ত। বহির্বৃত্ত কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা যদি জানা থাকে তাহলে এই প্রশ্নটার আনসার দেওয়াটা সহজ। এখানে কোণ এসিও এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তো এসিও কোণটা তৈরি করে নিতে হবে, এ সি ও বিন্দুর সাথে সিটা যুক্ত করে দিতে হবে। তাহলে যে এইখানে যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে এসিও, এই কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। বহির্বৃত্ত আঁকতে গেলে এই যে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুকে বর্ধিত করে দিলে বাইরের দিকে যে অংশটা পাওয়া যায় সেখানে হচ্ছে বহির্বৃত্ত অঙ্কন করতে হয়। তো দুই বাহু বর্ধিত করলে দুইটা বহিস্থ কোণ তৈরি হয়, এইটা একটা বহিস্থ কোণ, এটা, আর এখানে এটা একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ দুইটার যদি আমরা সমদ্বিখণ্ডক আঁকি, সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে বহির্বৃত্তের কেন্দ্র হয়, অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে তাহলে এই যে এই ওসিটা তাহলে হচ্ছে এই বহির্বৃত্তের বহিস্থ যে কোণটা এ সি ডি, এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে তাহলে ওসি। আমরা যদি এসিডি কোণের মান বের করতে পারি তাহলে সেটা অর্ধেক করলেই এসিও এর মানটা পেয়ে যাব। তো ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হচ্ছে এসিডি। ত্রিভুজ এ বি সি এ বহিস্থ কোণ এসিডি। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান হয়। এখানে যে কোণ দুইটা দেয়া আছে একটা হচ্ছে 52 ডিগ্রি আর একটা 53 ডিগ্রি, এটা হচ্ছে বহিস্থ কোণ, ত্রিভুজের একটা বহিস্থ কোণ, আর এর ঠিক অপোজিটে যে কোণটা আছে সেটা হলো অন্তস্থ কোণ, আর এটা বাদ দিয়ে ওই ত্রিভুজের যে বাকি আরো দুইটা কোণ আছে সেই দুইটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ বা বিপরীত অন্তস্থ কোণ। তো বহিস্থ কোণ এই বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টি সমান হয়, অর্থাৎ এই এসিডি কোণটা বহিস্থ কোণ সেটা এই 52 ডিগ্রি আর 53 ডিগ্রি এই দুইটা কোণের সমষ্টির সমান হবে। তো আমরা এটা এখানে যোগ করে দিলাম 52 প্লাস 53 ডিগ্রি। তো বহিস্থ কোণ এসিডি এর মান হচ্ছে তাহলে 52 আর 53 যোগ করলে 3 2 5 5 5 10 105 ডিগ্রি। আমাদেরকে এসিও কোণের মান বের করতে বলা হয়েছে, সিও যুক্ত করে এসিও কোণটা তৈরি করতে হবে। তো সিও যুক্ত করার কথা লিখে দেই, সিও যোগ করি,
যোগ করলে সিও এটা হচ্ছে এসিডি কোণের সমদ্বিখণ্ডক হবে। যেহেতু দুঃখিত, প্রশ্নে যেহেতু বলা আছে এই বৃত্তটা হচ্ছে একটা বহির্বৃত্ত, তো বহির্বৃত্ত আঁকতে গেলে বৃত্তের এই কেন্দ্র আর এই বিন্দু যোগ করলে এটা এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক হবে, কারণ বহির্বৃত্ত সেভাবে আঁকা হয়, সমদ্বিখণ্ডক এঁকে তারপরে হচ্ছে বহির্বৃত্ত আঁকা হয়। তো আমরা সিও যোগ করেছি, সিও যোগ করলে যে সিও রেখাটা হলো সেটা বহিস্থ এসিডি কোণের সমদ্বিখণ্ডক হবে, যেহেতু বৃত্তটা হচ্ছে বহির্বৃত্ত। তো আমরা লিখতে পারি যে এইভাবে সিও কোণ এসিডি এর সমদ্বিখণ্ডক, এসিডি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কারণ হিসেবে লিখে দিতে পারি যেহেতু বৃত্তটি এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত। তো আমি সেটা লিখলাম না, তোমরা লিখে দিতে পারো, লিখে দিলে ভালো হয়। তো সুতরাং যে কোণটা নির্ণয় করতে হবে এসিও কোণ এসিও, সেটা হবে হচ্ছে হাফ কোণ এসিডি এর সমান, এসিডি আমরা এসিডি এর মান নির্ণয় করেছি 105 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 105 ডিগ্রি, 105 হাফের সাথে যদি গুণ করি অর্থাৎ 2 দিয়ে 105 কে ভাগ করলে 52.5 ডিগ্রি, এই হচ্ছে এসিও কোণের মান। বন্ধুরা 12 নম্বর প্রশ্নটা বলা হয়েছে দেখাও যে 1 - 2 sin থিটা cos থিটা divided by sin square minus cos square theta is equal to sin theta minus cos theta by sin theta plus cos theta। ত্রিকোণমিতির একটা প্রশ্ন, বেশ ভিন্ন রকমই মনে হচ্ছে, যদিও সহজ খুব। বাম পাশের অংশটা আমরা লিখে নিয়েছি, এই বাম পাশের অংশ এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে sin theta minus cos theta উপরে, আর নিচে হলো sin theta plus cos theta। এখন দেখা যাক এখান থেকে আমরা ডান পক্ষে কিভাবে পৌঁছাতে পারি। উপরে 1 - 2 sin theta into cos theta আছে, 1 কে তো আমরা sin square theta plus cos square theta লিখতে পারি ত্রিকোণমিতির সূত্রানুসারে, sin square theta plus cos square theta is equal to 1 হয়। এরপরে -2 sin theta into cos theta, আর নিচে যে sin square, আচ্ছা নিচের এটা a square minus b square সূত্র দিয়ে ভাঙবো, সেটা পরের লাইনে ভাঙি, sin square theta minus cos square theta, এই লাইনে এটা এরকমই রেখে দিলাম। উপরে এমন করে 1টাকে ভেঙে নেওয়ার পরে এটা a square plus b square minus 2ab অর্থাৎ a minus b whole square সূত্রে পড়লো। a হচ্ছে এখানে sin theta minus b হচ্ছে cos theta, a minus b whole square, আর নিচে ছিল sin square theta minus cos square theta। উপরে হোল স্কয়ার আছে, তাহলে এই রেশিওটাকে আমরা দুইবার লিখতে পারি, sin theta minus cos theta into আবার sin theta minus cos theta, আর নিচে a square minus b square সূত্রানুসারে a plus b sin theta plus cos theta into sin theta minus cos theta। একই রকম রাশি উপর নিচ থেকে যদি কেটে দেই, sin theta minus cos theta, sin theta minus cos theta উপর নিচ থেকে এটা কাটা, তাহলে যেটা বাকি থাকে সেটাই আমাদের ডান পক্ষ, হ্যাঁ সেটাই আমাদের ডান পক্ষ, অর্থাৎ আমরা ডান পক্ষটা পেয়ে গেছি sin theta minus cos theta divided by sin theta plus cos theta, এটা ডান পক্ষের সমান। আমাদের যেটা দেখাতে বলা হয়েছে আমরা সেটা দেখালাম, শেষে এখানে লিখে দিতে পারো দেখানো হলো বা শো। বন্ধুরা এরপর 13 নম্বর প্রশ্নটাতে বেশ বড় একটা চিত্র দেখতে পাচ্ছ, পাশে বলা হয়েছে যে চিত্রে দুইটি সমান ধারের ঘনক একটির উপর আরেকটি অবস্থিত, এবি আর বিসি চিত্রে চিহ্নিত করা আছে, এবি আর বিসি যথাক্রমে ঘনক দুইটির পৃষ্ঠতলের কর্ণ, প্রতিটি ঘনকের ধার 5 সেন্টিমিটার হলে এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হোয়াট। তো এবি আর বিসি হচ্ছে ঘনক দুইটার
পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। পৃষ্ঠতল, ঘনকের পৃষ্ঠতল বর্গাকার। এখানে ঘনক দিয়ে আসলে কনফিউজড করে দিয়েছে। আসলে এখানে বর্গের কর্ণের সূত্র ব্যবহার করতে হবে, যেহেতু ঘনকের পৃষ্ঠতলের কর্ণ বলা হয়েছে। তো যেহেতু ঘনকের ধার সমান, দুইটা ঘনকের ধার সমান, তো তাহলে এদের পৃষ্ঠতলের কর্ণ দুইটাও সমান হবে। তো এবি আর বিসি দুইটার মান সেমই হবে। এখন আমাদের দেখতে হবে যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি। ঘনকের এক ধার প্রশ্নে দেয়া আছে হলো 5। ঘনকের ধার, ঘনকের ধার এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। সেটার মান প্রশ্নে দেয়া আছে 5 সেন্টিমিটার। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্র, বর্গের যে কর্ণের দৈর্ঘ্য সূত্র সেটাই a√2 অথবা √2a। এ হচ্ছে 5, তাহলে 5√2 সেন্টিমিটার। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটাই। এখন দুইটা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এবি আর একটা বিসি, দুইটার মানই আসলে এটাই। তো সুতরাং আমরা লিখতে পারি যে এবি বিসি, দুইটা যেহেতু সমান ঘনকের পৃষ্ঠতলের কর্ণ, এই জন্য এবি আর বিসি সমান হবে এবং সেগুলো প্রত্যেকটা হচ্ছে 5√2 সেন্টিমিটারের সমান। আমাদেরকে বের করতে হবে এবি আর বিসি এর যোগফল। আমরা সব শেষে এটা যোগ করে দেই। সুতরাং এবি প্লাস বিসি 5√2, তার সাথে আরো একটা 5√2 যোগ করলে 5 5 10, 10√2 সেন্টিমিটার। এটাই হচ্ছে 13 নম্বর প্রশ্নের আনসার। 14 নম্বর প্রশ্নটাতে আছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4x + 3 এবং পরিসীমা 69 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে যার একটা বাহু x এর মাধ্যমে দেয়া আছে 4x + 3 আর পরিসীমা দেয়া আছে 69 সেন্টিমিটার। প্রতি বাহুর দৈর্ঘ্য 4x + 3। তো এক বাহুর দৈর্ঘ্য যদি 4x + 3 হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান, তিন বাহুর মোট দৈর্ঘ্য হবে, এটাকে 3 দিয়ে গুণ করলেই তিন বাহুর মোট দৈর্ঘ্য পাওয়া যাবে। তিন বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে পরিসীমা, সেই পরিসীমাটাও প্রশ্নে দেয়া আছে হলো 69। তো ত্রিভুজটির পরিসীমা, সুতরাং ত্রিভুজটির পরিসীমা আমরা x এর মাধ্যমে প্রথমে নির্ণয় করি পরিসীমা, তারপরে যে পরিসীমা প্রশ্নে দেয়া আছে তার সাথে তুলনা করে x এর মান বের করব। ত্রিভুজটার পরিসীমা এক বাহুর দৈর্ঘ্য, তাকে 3 দিয়ে গুণ করলে তিন বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে অর্থাৎ পরিসীমা পাওয়া যাবে। 3 × 4x + 3 সেন্টিমিটার। তো প্রশ্নে যেহেতু পরিসীমা বলা হয়েছে 69, আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই 3 × 4x + 3 = 69। এটা হিসাব করে এখান থেকে আমরা x এর মানটা বের করব। বাইরে 3, এটা গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে 69 এর সাথে। ভাগ হলে হচ্ছে 23। তারপর তাহলে 4x = এই +3 টা ওই পাশে গিয়ে 23 থেকে মাইনাস হয়ে হবে হচ্ছে 20। সব শেষে x = 4 × 5 = 20, 4 ওই পাশে গিয়ে 20 এর সাথে ভাগ হয়ে 5। তো এই হচ্ছে x এর মান, অর্থাৎ 14 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এখানকার শেষ প্রশ্নটা 15 নম্বর। 16 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে। ওজনগুলোর প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ধরনের অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করার জন্য কোনো সূত্রের প্রয়োজন নাই। সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা আছে, যে ওজনটা সর্বাধিক বার আছে, সেটাই হচ্ছে প্রচুরক। তো তোমরা এটা সাজিয়ে নিতে পারো, আমি এটা করে দেখাচ্ছি না, এটা মুখে মুখেই বলে দিচ্ছি আমি। সাজিয়ে নিতে পারো, প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিলে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন সংখ্যাটা সর্বাধিক বার আছে। সাজিয়ে যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে যে এখানে 48, 1 2 3 সর্বাধিক 3 বার আছে 48।
বাকি 50 দুইবার আছে, 60 দুইবার আছে, 48 সর্বাধিক 3বার আছে। তো তার মানে এই প্রদত্ত উপাত্তের প্রচুরক হচ্ছে 48। যদি 48 3বার আছে, অন্য কোনো সংখ্যাও যদি 3বার থাকতো সর্বাধিক, তাহলে দুইটাই প্রচুরক হতো। তো এখানে সেরকমটা নাই, 48 শুধু একটা সংখ্যাই সর্বাধিক 3বার আছে, আর বাকি দুইবার আছে, বাকিগুলো আছে হলো একবার করে। তো 48ই হচ্ছে নির্ণয় প্রচুরক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।